একদিকে তার স্বামী ধর্ম আর অন্যদিকে ভালোবাসা, এই দুয়ের মাঝে পড়েছে ছোট করতে ছটফট করছে, অস্থির হয়ে পড়ছে। আমি সেটা সহ্য করতে পারবো না। আমার ছোট কর্তার কষ্ট আমি কি করে মেনে নেব? আর তাই আমি ওকে মুক্তি দিতে চাই। শ্যামা, এত কিছু ভেবেছ, এটা কি একবারও ভেবে দেখেছো নিখিল তোমার কাছ থেকে মুক্তি চায় কিনা? আমার স্বামী রমেন মরে গেছে, আত্মহত্যা করেছিল, আর তার জন্য দায়ী ছিল নিখিল আর শ্যামা। আচ্ছা, এমন বলছেন কেন? তার মানে কি ওই নিখিল আর শ্যামার সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল সেই কারণেই? হ্যাঁ, ঠিক তাই। এরপর থেকে ওকে আর কেউ গান গাইতে ডাকতো না। খুব একা হয়ে গেছিল মানুষটা। শ্যামা ইচ্ছা করে করেছিল ওর বদনাম করবে বলে। আমাকে ভুলে যাক, সময়ের পলিমাটি জমে জমে সংসারের জমি আবার উর্বর হয়, নতুন সম্পর্কের বীজ বপন হয়, ফসল ফলে, সংসার আবার ভরে ওঠে, কারোর জায়গা ফাঁকা পড়ে থাকে না। মাম ঠিক আমার সব অভাব পূরণ করে দেবে। আচ্ছা শ্যামা, তুমি নিখিলকে সব কথা বলোনি তাই না? না আদিত্যদা, শুধু আপনিই জানেন আমি ছোট কর্তার সন্তানের মা হতে চলেছি বলে ওর সঙ্গে জুটি বেঁধে গান গিয়েছিল। আর তারপর ওর স্টুডিওতে রেকর্ডিং করতে যাওয়ার নামে ওকে ফাঁসিয়েছিল। ও আর নিখিল দুজনে মিলে চক্রান্ত করে ওকে বদনাম করেছিল, শেষ করে দিয়েছিল ওকে। আপনি এত কথা বলছেন ঠিকই, তবে আমি যা শুনেছি আপনার বর লোকটা খুব বদমাইশ টাইপের ছিলেন। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি চাই সবাই ভালো থাকুক। ছোট কর্তা মামকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। আমার কাছে তো আমার কৃষ্ণ আছে। আদিত্যদা, মন খারাপ করবেন, একবার ভেবে দেখুন আমি যা করছি সেটা যে সবার ভালোর জন্য করছি। আমি হরিদ্বার চলে যেতে চাই। ওখানে গিয়ে আমার সন্তানকে আমি খুব সুন্দর করে মানুষ করব। পুরো ষড়যন্ত্র করে মানুষটাকে অপদস্থ করেছিল, যাতে যাতে সেই অপমান সহ্য করতে না পেরে মানুষটা তার জীবনটা দিয়ে দেয়, তাই তো গৌরী? হ্যাঁ, একদম তাই। মানুষটা নিজেকে শেষ করে দেবার আগে খুব ভেঙে পড়েছিল জানেন। ও আমাকে বারবার বলতো, আমি যদি নাও পারি গৌরী, তুমি কিন্তু ওদেরকে ছেড়ো না। ওই শ্যামা আর নিখিলকে কঠিন শাস্তি দিও তুমি। সুনাম সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু। রমেনের শেষ ইচ্ছা আমি পূরণ করবই করব। ওদেরকে আমি শাস্তি দেবই। শ্যামা আর নিখিলের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে আমি আমার স্বামীর অকাল মৃত্যুর বদলা নেব।
বড়, সবাই সিদ্ধান্ত নিচ্ছে, সবাই যা মাথা হয়ে গেলে যা হয়, সংসারে সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা কি করব? আমাকে আর কখনো কোনোদিন জিজ্ঞেস করবে না, আমার একার পক্ষে কোনো সামর্থ্যই নেই যে এই সমস্ত কিছু সমাধান করে দেওয়ার। কখনো জিজ্ঞেস করবে না। আর বৃন্দাবন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, কাজে যাও। কোথায় গেল শ্যামা? নিখিল বাবু তো নিশ্চিত ফিরে আসবে, কিন্তু শ্যামা জানি আমার আচরণে সবাই ভাববে আমি স্বার্থপর। ভাবুক, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমাকে চলে যেতেই হবে। আমি না গেলে যে ওই পরিবারে কোনোদিনও সুখ শান্তি ফিরবে না। আর ছোট কর্তার জীবনকে স্বাভাবিক করতে হলে ওকে মামির সঙ্গে ছেড়ে যেতে হবে আমাকে। এই ফেলেছ, তখন আমি আর কি বলি বলো? ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করব। এখানে একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, তুমি হরিদ্বার যাবে, তুমি নিশ্চিত তো? হ্যাঁ আদিত্যদা, হরিদ্বারের কোনো গ্রামেই আমরা থাকবো। ওখানে আমি আমার সন্তানকে বড় করবো আদিত্যদা, আর ওকে এমনভাবে মানুষ করবো যাতে ওর বাবার কথা, ওর পরিবারের কথা কোনোদিনও ওর মাথায় না আসে। ও জানবে কতটা যন্ত্রণা পেয়েছিল সেই মানুষটা, কতটুকু সংসার করতে পেরেছি ওর সাথে। বেশিরভাগ সময় তো গান নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াতেন, কিন্তু এইটুকু তো শান্তি ছিল, আমার সিঁথির সিঁদুর অক্ষত আছে। আমাদের এই ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে অপেক্ষা করে বসে থাকতাম ওর জন্য। আহা, তোমাদের বুঝি বাচ্চাও আছে? হ্যাঁ, 4 বছরের মেয়ে। ওই যে আমাদের মেয়ে। রাধে 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 রাধে। গৌরী, আমরা তোমার স্বামীর বদলা নেবার জন্যে ওই শ্যামা আর নিখিলের জীবনটা বরবাদ করে দেবার জন্যে আমরা মা মেয়ে তোমাদের এই মা মেয়ের কাছে সর্বতোভাবে সাহায্য করবার জন্যে কথা দিলাম গৌরী। আজ তোমার আমার কাছ থেকে মুক্তি নেই শ্যামা, আমি আর জেনেই ছাড়বো। তুমি কি কি লুকোচ্ছ আমার কাছ থেকে? কার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছো? তোমার এই অস্বাভাবিক আচরণের কারণ কি? সব জেনে ছাড়বো আমি, তারপর তোমার সঙ্গে বোঝাপড়া হবে। সেটা কি করে হবে? নিখিল এসে গেছে, মানে ও আটকে দেবে শ্যামাকে। ও যদি গিয়ে জিজ্ঞেস করে এখানে কি করছে শ্যামা, কি উত্তর দেবে শ্যামা? না না, শ্যামা আমার কাছে একটা সাহায্য চেয়েছে, সেটা আমায় করতেই হবে। এনি হাও। কি
শ্যামা চমকে উঠলো, মনে হলো কি বলছে ওকে এই বাচ্চাটা, মানে এ কে? বলছি আদিত্য কাকু কোথায় তুমি জানো? ওই দিকে। আদিত্য কাকু বলেছে আমি যদি তোমাকে সব বলে দিই আমাকে টাকা দেবে। আমি তোমায় দিচ্ছি, দাঁড়াও। বাড়ি চলে যেতে বলছি, কিন্তু কিন্তু আমি তো ফিরে যাওয়ার কথা ভাবতেও পারছি না। আমি কি শ্যামাকে এতক্ষণ মিথ্যেই সন্দেহ করছিলাম? তাই তো মনে হচ্ছে। বাচ্চা মেয়েটাকেও টাকা দিল, এটা দিতেই কি এসেছিল? হতেই তো পারে। শ্যামা তো এরকম কত মানুষকে কত সাহায্য করত। হয়তো ভেবেছে ওর শরীর খারাপ হয়েছিল বলে আমি ওকে আসতে দেব না, তাই না বলে চলে এসেছে। মেবি বাচ্চাটাকে টাকা দেওয়া খুবই প্রয়োজন ছিল, সেটা বলতে পারেনি আমাদের। বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করব। শ্যামা, কেন এসেছিলে এখানে? যদিও আমি বুঝতে পেরে গেছি যে তুমি কেন এসেছিলে। ওই বাচ্চা মেয়েটাকে হেল্প করতে এখানে এসেছিলে, তাই তো? অনেকদিন নিশ্চয়ই ওকে টাকা দাওনি, তাই টাকা দিতে এসেছিলে। ঠিক বলেছি তো? আমায় ক্ষমা করো কৃষ্ণ, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, আসলে অনেকদিন দেখা হয়নি তো ওর সাথে, তাই এসেছিলাম। যাকে, তোমার এখানে কাজ হয়ে গেছে তো চলো চলো, তোমাকে আমি বাড়ি ড্রপ করে দিয়ে তারপর অফিসে যাবো। না না, এই তো এই সামনেই বাড়ি, আমি চলে যেতে পারবো। তোমার অফিসে দেরি হয়ে যাবে, তুমি অফিস চলে যাও। না শ্যামা, একদম না। আমি যখন এখানে এসেছি তোমাকে বাড়িতে আমি ড্রপ করবো। চলো শ্যামা। আমি তোমাকে বাঁচাবো? একদম না, তোমার বকা খাওয়া উচিত, বুঝলে? শোনো না তুমি। না 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 না, একদম ওরকম মুখ বানাবে না। আমার কথা তো তুমি শোনো না, তাই আমি ভেবেছি মাকে দিয়ে তোমাকে বকা খাবো, বুঝলে? কিন্তু হ্যাঁ একদম। এই তো শ্যামা এসে গেছে। ওবার দিদি শোনো না গো, আমি বলি তুমি ওকে নিয়ে এলে, তাই না? হুম, শোনো দিকে এসো। কোথায় চলে গেছিলে? হ্যাঁ, আমরা বাড়ির সবাই কত টেনশন করছিলাম জানো। তোমার না শরীরটা ওরকম খারাপ হলো, বাইরে এত রোদ, একা একা বেরিয়ে যায় কেউ এরম ভাবে? 1 মিনিট বড় বৌমা। আরে এই তো শ্যামা। আচ্ছা কোথায় গেছিলিস বলতো? বাড়িতে সবাই চিন্তা করছে না? মেশমশাই আমি বলছি, মা এত টেনশন নিও না, তোমাকে সব সত্যি সত্যি বলছি। আসলে কি জানো তো মা, তোমার ছোট বৌমা একদম বদলায়নি, একই রকম থেকে গেছে। মানে আগে যেভাবে বাচ্চাদের সাহায্য করতো সেটাই করতে গেছিল। বলছি আমি রাস্তা দিয়ে যখন পাস করছিলাম তখন দেখি একা একা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম দেখি তো একা একা কি করছে। তখন দেখলাম একটা ছোট বাচ্চা আসলো, তাকেও সাহায্য করলো, সে চলে গেল। হাসি মুখে সবটা সামলেছে এতদিন, আর এখনো সামলে যাচ্ছে। কি করে আমি মামের মুখের এই হাসি কেড়ে নেব বলো তো মা? মা কোথায়? দেখো আমি ঠিক আগের মতোই আছি। তোমার শ্যামা আগে যেমন ছিল এখনো আছে। কি বলো তোমার, মাম কত খুশি হয়ে সবাইকে সামলাচ্ছে, কত সুন্দর রান্না বান্না করছে। মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম ভুল করবো না। ক্ষমা করে দাও আমায়।
এবারকার মতন আমি তোকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, আর জ্বালাস না মাকে। হ্যাঁ, বয়স হচ্ছে তো মায়ের নাকি? হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। ঠিক তো? হুম। তো বড় বৌমা, ওকে কিছু খেতে দাও। আরে পিত্তি পড়বে যে, পিত্তি পড়ে শরীর খারাপ হবে তো। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, বলছি যে ও অলোককেও কিছু খেতে দিও। হ্যাঁ, সকাল থেকে ছুটি করছে, এই যে নাস্তা নাবুদ করে ছেড়েছে সকলকে। হ্যাঁ, অলোককে কিছু খেতে দিও। আমি ঘরে গেলাম, খেয়ে নে। মেসোমশাই আপনি বসুন, আমি খাবারটা নিয়ে আসি। শ্যামা বসো। বড় মামা, আমি মুখ হাত ধুয়ে তারপরে আসছি। হ্যাঁ মারে, এমনটা করিস না মা, দেখলি তো বাড়ির সবাই টেনশন করে। যা খেয়ে নে, এবারে খেয়ে নে। মানবিকতার খাতিরে তোমাকে ছোট কর্তা এই বাড়িতে থাকতে বললেও এখনো সে তোমাকে স্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি। আমরা কেউই যে নিজের জায়গাটা পুরোপুরি ছেড়ে দিচ্ছি না, কিন্তু ছাড়া তো দরকার। আমি ছেড়ে যাব মা, তুমি আর ছোট কর্তা যাতে খুব ভালো থাকো, সুখে থাকো। আমি চলে যাব এখান থেকে। ছোট কর্তার চিহ্ন আমার শরীরে নিয়ে আমি অনেকটা দূরে চলে যাব, অনেকটা দূরে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তুমি ওই বাড়ি থেকে বেরোতে পারবে? নিখিল তোমায় বেরোতে দেবে? বেরোতে যে আমাকে হবেই আদিত্যদা, কিন্তু আমি কিভাবে এই বাড়ি থেকে বেরোবো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি। তার মানে এই টিকিটটা আর কোনো কাজে লাগবে না। একটা কাজ করো, তুমি তো এখনো শিওর নয় কবে তুমি বেরোতে পারবে। তুমি চিন্তা একদম করো না, তুমি যবে শিওর হবে তুমি আমায় আগের থেকে টাইমটা জানিয়ে দেবে, আমি সেই অনুযায়ী টিকিটের ব্যবস্থা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি আমি ঠিক কবে বেরোতে পারবো। ঠিক আছে, রাখছি তাহলে। এভাবে কোথাও বেরিয়ে যাবি না, আমি তোকে কোথাও যেতে দেব না। আরে বাবা, তার আগে তোর শরীরটা ঠিক করতে হবে তো, কোথাও বেরোনোর দরকার পড়লে। আর মায়ের পুজো আসছে, খেয়াল নেই তো? হ্যাঁ, মনে আছে আগেরবার সমস্ত দায়িত্ব নিয়েছিলি পাড়ার পুজোর, এবারও তো দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে শরীরটা একদম ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কিন্তু মা বলছিলাম এবারে কি আর আগের বারের মতো পুজো হবে বলো তো? কারণ এখন তো এক জায়গায় অনেক মানুষের জমায়েত হওয়াই বারণ। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, কিন্তু মায়ের পুজো তো আটকে থাকতে পারে না। নাই বা হলো জাঁকজমক, আমাদের নিয়মটা তো পালন করতে হবে, সেটাই করব। দেখো শ্যামা, এই বছর এই বাড়িতে আমার ফার্স্ট টাইম পুজো, তাই এই বছরও যদি তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করো তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। আর মা, এই বছর কিন্তু আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব, তাই না? হ্যাঁ, ভাবনা তো সেরকমই ছিল, কিন্তু ভাবনার সঙ্গে দুর্ভাবনারও যে ভিড় করে আসছে। আসলে আমি ভাবছি যে তুমি আর শ্যামা দুজনে মিলে যখন মণ্ডপে একসঙ্গে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবে, ব্যাস, পাড়া প্রতিবেশীদের কাছে তো সুবর্ণ সুযোগ না? অমনি তারা পুজোর সময় তুই বাড়িতে মন খারাপ করে একা বসে থাকবি আর আমরা সবাই মিলে মণ্ডপে হই হই করবো, এ অসম্ভব। হ্যাঁ দেখো, আমরা দুজনে মিলে যদি মণ্ডপে যাই তাহলে পাড়ার সবাই কত কথা বলবে। বলুক বলুক, মানুষকে কে কবে আটকাতে পেরেছে? তারা ভালোতেও বলবে, মন্দতেও বলবে, ও সব সুজাতা চৌধুরী একাই সামলে নেবে। তার আগে তোর বাবার সঙ্গে একটু পরামর্শ করে নিতে হবে। দেখে ওসব হয়ে যাবে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আর একটা কথা পরিষ্কার শুনে রাখো তোমরা দুজনে, গেলে দুজনেই যাবে একসঙ্গে, নইলে কেউ যাবে না বাজার করতে। মা, এখন তো পুজো শপিংটা একটু ফাঁকায় ফাঁকায় করতে পারবে। বাড়িতে 3টে বাচ্চা রয়েছে, মাম সে ব্যাপারে ভীষণ সতর্ক। দেখবে না, এসেই আগে জামা কাপড় ছেড়ে সেগুলো ধুতে দিয়ে দেবে। হ্যাঁ, তা বটে, কিন্তু দেখো ও যখন এসেছিল কিছুই তো জানতো না, কিছুই পারতো না।
হাতে ধরে শেখাতে হয়েছে সমস্ত কিছু, সমস্ত খুঁটিনাটি। বিদেশে মানুষ হয়েছে বলে এদেশের আচার আচরণ কিচ্ছু পারতো না, এখন একেবারে গিন্নিবান্নি হয়ে উঠেছে। হ্যাঁ, সব দিকে নজর। হ্যাঁ গো মা, এটা একদম ঠিক বলেছো। মামের একেবারে সব ব্যাপারে নজর। ও আসার পর থেকে তো আমাদের সব ব্যাপারে তো খেয়ালই রাখতে হয় না, ওই সামলে নেয়। কতদিন পর তোমার হাতে লুচি খেলাম শ্যামা, মহলের সকালটা একদম জমিয়ে দিলে। হ্যাঁ জানো তো অরুণ, আমাদের শ্যামা মায়ের হাতের রান্নার গন্ধই আলাদা। এই আসল জায়গাটা ধরেছ, রান্নার গন্ধ শুকেই বলে দেওয়া যায় এটা কার হাতের রান্না। মা, তুমি হচ্ছে অদ্বিতীয়া, তোমার হাতের লুচি আলুর দমে যা গন্ধ স্বাদ এ আর কারোর হাতে আসবে না। ও মা, স্বাদ গন্ধ নাকি আলাদা? আর বিয়ের পর থেকে আমি যে এত করে করে খাওয়ালাম পরিবার শুদ্ধ লোককে, লুচির পাহাড় হয়ে গেল পেটে, সেসব ভুলে গেলে? হ্যাঁ, দেখছিস শ্যামা, দেখ তোর বাবার কথা শোন। আরে তুমি হচ্ছে লেজেন্ড, তোমার সঙ্গে কি কারো তুলনা চলে? দেখো না, এই দেখো, খুলে দেখো। হ্যাঁ, কিন্তু এত এত শাড়ি আমি কখন পরবো? আরে বাবা, 4 দিন পুজো, দুর্গা মা যদি সাজে তাহলে আমাদের মা সাজবে না? হ্যাঁ, সেই তো, এখনই তো আমার সাজবার সময়। পুজোর 4 দিন 4 রকম শাড়ি পরে মণ্ডপে গিয়ে হই হই করবো, কেননা আমার ছেলেটা জেলে গানি টানছে যে। সুজাতা, যে মানুষগুলো স্বইচ্ছায় এই সংসার থেকে তাদের আলাদা করতে চেয়েছিল, এই দেখো বড়দিদি, এইটা তোমার। না না না, মেসোমশাই পর্দাটা উঠে আসুন না। তুমি কতটা ভালো গৃহিণী, সবার ভালো মন্দের কতটা খেয়াল রাখো, তোমাকে পেয়ে সবাই কত খুশি। বাদে তোমার জন্য শাড়ি কিনলাম, খুব এক্সাইটেড ছিলাম। অ্যাটলিস্ট 50টা শাড়ি দেখার পর এটা সিলেক্ট করেছি। তোমার সত্যি পছন্দ হয়েছে তো? তুমি নিজে পছন্দ করে আমাকে কিনে এনে দিয়েছো, আর আমার পছন্দ হবে না এমনটা কোনোদিন হয়েছে? ছোট কর্তাকে ভালো রাখতে হবে, এই পরিবারকে ভালো রাখতে হবে। সবকিছু ভুলে মন দিয়ে সংসার করো। এই সংসার, স্বামী, সবটাকে ভালো রাখাই এখন তোমার জীবনের মূল লক্ষ্য হতে হবে। আমি সেটাই চেষ্টা করছি শ্যামা। আমার স্বামী, সংসার, সবটাকে ভালো রাখার চেষ্টা করছি। শুধু শ্যামার কেন গৌরী, ওই চৌধুরী পরিবারের ক্ষতি করো, বলো আমি তোমার সঙ্গে আছি। শুধু অপমান গৌরী, ওই গোটা পরিবার, বসন্ত চৌধুরী, নিখিল চৌধুরী, আমার গোটা শরীর চলে যায় গৌরী। শুধু অপমান করেছে আমায়, আমি ওদের ক্ষতি চাই। ওদের যত ক্ষতি আমার তত আনন্দ। শ্যামা বুঝতেই পারবে না কে ওর অচেনা শত্রু, কে গোপনে এসে ওর সারা জীবনটা একেবারে তছনছ করে দিয়ে গেল। কিন্তু গৌরী, করুণার উদ্রেক করাবে। আমি তোমাকে একটা প্ল্যান বলছি, জাস্ট শোনো আর সেটাকে এক্সিকিউট করো। বাহ, চমৎকার প্ল্যান ভেবেছো। হ্যাঁ,
এই প্ল্যান মাফিক যদি চলি তাহলে পুজোর প্রত্যেকটা মুহূর্ত আমি ওখানেই থাকতে পারবো, আর আর সুযোগ বুঝে আমি শ্যামার ক্ষতিও করতে পারবো। আমরা কত নিশ্চিন্ত থাকি বলো তো। শ্যামা, লাস্ট 2 বছর তো তুমিই দায়িত্ব নিয়েছিলে, তাহলে তাহলে এইবার দায়িত্ব নিতে চাইছো না কেন? দেখো ছোট কর্তা, লাস্ট 2 বছরের তুলনায় এই বছরটা খুব আলাদা। আর আপনারা সবাই জানেন আমি বহু মাস পরে বাড়ি ফিরেছি, এখনো খুবই ক্লান্ত। পুজোর মতো এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য আমি এখনো মানসিকভাবে প্রস্তুত না। তাই সবার কাছে হাত জোড় করে বলছি, এবছর আমাকে ক্ষমা করে দিন। অদ্ভুত তো শ্যামা, তোর আবার শুনলি তো মাম কি বললো? হ্যাঁ মা, মানুষ সবসময় অত গলা বিচার করে না। আর আপনারাও জানেন, নানা রকমের গান হলে সেটা বিভিন্ন ধরনের মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। দেখো শ্যামা, মাম গান করুক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার গান ছাড়া কখনো আমাদের পুজো কমপ্লিট হয়নি, আর এইবারও হবে না। আমি বরঞ্চ ততক্ষণ একটু ভাবনা চিন্তা করে নি, আর কথাও বলে নি মাম থাকবে না শ্যামা থাকবে, কে দায়িত্ব নেবে, এই ব্যাপারগুলো তো আলোচনা করে নিতে হবে। তবে একটা কথা আমি দিতেই পারি আপনাদের, সে মামই থাকুক বা শ্যামাই থাকুক, যেই থাকুক, আমাদের বাড়ি থেকে তো একজন দায়িত্ব নেয় পুজোর, এবারেও তার অন্যথা হবে না। তাহলে তার কোনো ব্যাপারই নেই সুজাতা, তুমি যখন দায়িত্ব নিচ্ছ তাহলে আমরা নিশ্চিন্ত। তাহলে একটা কাজ করো, কি সিদ্ধান্ত হলো সেটা তাহলে আমাদের জানিয়ে দিও, ঠিক আছে? আসছি তাহলে। দর্পণে মাঝখানে কটা দিন এখানে ছিলিস না, কিন্তু তাই বলে মানিয়ে নিতে তো অসুবিধা হবার কথা নয়। আর গানের কথা বলছিস, তোর গলায় তো স্বয়ং সরস্বতী বিরাজ করছেন রে, গান গাইতে তো অসুবিধা হবার কথা নয়। দিদি, আমি বলছি কি, দুজনেই গানটা গাক না, আর পুজোর দায়িত্ব দুজনকে ভাগ করে দাও। আমি বলছি দিদি, তুমি দেখে নিও, খুব ভালো হবে। ভালো না মন্দ সেটা আমি জানি না, আমি শুধু একটাই কথা বলতে চাই, সবাই খেয়াল রেখো যেন আমাদের বাড়ির কোনো অসম্মান না হয়। দেখলে অরুণ, দেখলে বড় বৌমা কিরকম প্রতিভা, দায়িত্ব এসব নিয়ে কথা শুনিয়ে গেল, জ্ঞান দিয়ে গেল। কি হয়েছে মেয়েটা, এরকম গা ছাড়া ভাব কেন? যবে থেকে বাড়িতে ফিরেছে তবে থেকে দেখছি ওর কোনো কাজে মন নেই, সংসারের কোনো ব্যাপারে থাকতে চাইছে না। কি হয়েছে আমার মেয়েটার? কে জানে, ভগবান জানে ওর কি হয়েছে। তাই বলো না, তোমার কি খুব মন খারাপ? কেন? আমার মন খারাপ কেন হতে যাবে? আমরা জানি তোমার মন খারাপ, কিন্তু তোমার কেন মন খারাপ ছোট কাম্মা? আমার কি মন খারাপ থাকতে পারে? আমার কাছে আমার ডোডো তাতান আছে না, ওরা দুজন তো সব সময় আমার মন ভালো করে রাখে, তাই না? তুমি গান না গাইলে, তোমার মন ভালো না লাগলে আমাদের একদম ভালো লাগে না। গাও না গো, একটা গান গাও না। সত্যি তো, আমি আমার ডোডো তাতানকে কতদিন হয়ে গেল গান শোনায় না। না, আমি অনেক বড় ভুল করেছি, অন্যায় হয়ে গেছে আমার। আমি এক্ষুনি গান শোনাবো, বস। সখী তোমার বড়ই ভালোবাসি, আমার কৃষ্ণ কালো তমাল কালো, আমি তাই তো তোমার ভালোবাসি সখী, তাই তো তোমার ভালোবাসি।
বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে বাঁশি বাজাইতো বাজাইতো। সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং ঠিক রাত 9:30টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। সত্যি ছোট কাম্মা? সত্যি, একদম সত্যি। যাও এবার কি ঘুমিয়ে পড়ো। তোমার গান শুনলে ওদের মনটা এমনি ভালো হয়ে যায়। যাকে তুমি এবার শুয়ে পড়ো, আমি যাই। আচ্ছা শ্যামা, তুমি ওষুধ শ্যামা, এ কি শ্যামা, তুমি কিছু নতুন লিখছো টিখছো নাকি? কোনো গান লিখছো? আমি না না তো, ওই যে সত্যিটা সবার সামনে প্রকাশ করার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ফিরেছিলাম। তোমার কাছে থেকে যাব এটা একবারের জন্য ভাবিনি। আমি জানি এটা পড়েই তুমি আমার উপর খুব রেগে যাবে, কিন্তু এটাই যে সত্যি ছোট কর্তা। কারণ আমি তোমার জন্য ফিরেছিলাম ঠিকই, কিন্তু তখন তুমি আর শুধু আমার ছিলে না। হোক বা অনিচ্ছেই হোক, তোমার জীবনে তখন নতুন সঙ্গী এসে গিয়েছিল। মাম খুব ভালো মেয়ে, দায়িত্ববান, শিক্ষিত, সুন্দরী, তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ঠিক মা যেমন তার ছোট ছেলের জন্য বউ চেয়েছিল, মামা একদম তেমন। ওকে কষ্ট দিও না ছোট কর্তা, সবটা দিয়ে স্ত্রী হিসেবে মেনে নাও। একবারের জন্য এটা ভেবো না যে জীবনে শুধুমাত্র একবারই প্রেম হতে পারে। তুমি আবার ভালোবাসতে পারবে, যেমন কৃষ্ণের পর তোমাকেই আমি ভালোবেসেছি। এত বিশ্বস্ততার সঙ্গে তুমি প্রেজেন্ট করতে পারছো, খুব ভালো। সত্যি গৌরী দিদি, এবার আর শ্যামার কোনো বুদ্ধি কাজে লাগাতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। গৌরী দিদি, আমি তোমায় একটা রিকোয়েস্ট করছি, তুমি শ্যামার চরম ক্ষতি করে দাও, ওকে জন্মের মতো শিক্ষা দাও। দেব সারা জন্মের মতোই শিক্ষা আমি শ্যামাকে দেব এবার। আমাকে ক্ষমা করতে পারবে না যে, তুমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না, শুধুমাত্র মামকে কষ্ট দিয়েছ বলে। দেখো ছোট কর্তা, তিনটে জীবন নষ্ট হওয়ার থেকে একজনই না হোক কষ্ট পাক। আমার তো কৃষ্ণ আছে, আমার আর কিসের ভয়? তোমাকে ছেড়ে, গানের জগৎ ছেড়ে আমি এবার বিদায় নেব ছোট কর্তা। শুধু তোমার চিহ্ন শরীরে নিয়ে চললাম, তোমার সন্তান। দরজা খুলে ঘুমোচ্ছে, মাম ঘরে নেই।
করব। আর কেউ ভাবতেই পারবে না, যে আমি ওদের ধ্বংস করতে এসেছি। কারণ আমার এই পোশাক আশাক, এই অসহায় চেহারা দেখে কেউ তো বুঝতেই পারবে না। সবাই ভাববে যে আমি বড় দুর্বল মানুষ, আর আমি মানুষের সেই দুর্বলতার সুযোগ নেব। আমি ওখানেই পড়ে থাকবো, বুঝলে, আর অপেক্ষা করব সঠিক সময়ের জন্য। আরে দাঁড়াও, ধরো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে তুমি শ্যামার ধারে কাছেই ঘেঁচতে পারলে না, তখন কি হবে বলো তো? রাধা, শ্যামার ক্ষতি আমি করবই করব, যে কোনো মূল্যে আমি শ্যামার ক্ষতি করবই। হয় শ্যামা নিজে প্রাণ হারাবে, নয়তো শ্যামার খুব কাছের কোনো মানুষকে হারাবেও। মোট কথা, এবারের দুর্গাপুজো শ্যামার জীবনে অন্ধকার ডেকে আনবে, অন্ধকার। এই নাও ছোট বৌমা, তোমার জন্য আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। আমার যোগ্যতার তুলনায় অনেক বড় উপহার আপনি আমাকে দিয়ে দিয়েছেন আজ। ভবিষ্যতের কথা তো জানি না, তবে যতদিন এই পরিবারের সঙ্গে যুক্ত থাকব, এই পরিবারের মান সম্মানের জন্য লড়াই করে যাব, মান বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আর যে কোনো উপায় পেলাম না ছোট কর্তা। আমার বিবেক বলছে আমি এখানে থাকলে মামের জীবনটা নষ্ট হবে, তাই যে আমাকে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। রাত 3টে, 3:30 বাজে, এখন কি ফোন করতে পারে? আর এই অবস্থায় আমি বেরিয়েই বা যাবো কি করে? যদি কেউ চলে আসে? না না, কোনো বিপদ যদি হয়ে থাকে, এভাবে চলে যাওয়াটা একদম ঠিক হবে না, একদম না। হ্যালো, এখানে কি করছো শ্যামা তুমি? আসলে মুন্নি ঘুম থেকে জেগে গেল, তাই আমার ঘুমটা ভেঙে গেল। আর ভেঙেই শুনলাম ফোন বাজছে। তুমিও নিশ্চয়ই ফোনের আওয়াজ পেয়ে এসেছো, তাই না?
আসলে আমারও তাই ঘুম ভেঙে গিয়েছিল। মাম, আমি তোমাদেরকে ডাকতে যাচ্ছিলাম, ছোট কর্তা উঠে পড়েছে ঘুম থেকে। কেন বলো তো শ্যামা, কি হচ্ছে? সব ঠিকঠাক আছে তো? না মাম, কিচ্ছু ঠিক নেই। থানা থেকে ফোন এসেছিল, মেজদি দাদা নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শ্যামা তাড়াতাড়ি চল। ছোট কর্তা বলছি, তোমরা তো সবাই যাচ্ছ, আমার যাওয়ার কি খুব দরকার? এটা তুমি কি বলছো শ্যামা? কোথাও যাচ্ছি না, তুমি এখানে শান্ত হয়ে বসো। মা, কিচ্ছু হয়নি, তুমি কেন এরকম করছো? কিছু ঠিক আছে, আমি শান্ত। এর আগে যখনই কোনো প্রবলেম হয়েছে তুমি আগে দৌড়ে গেছো, আর আজকে তুমি এভাবে হেজিটেট করছো? না মানে, তোমরা তো যাচ্ছিলে তাই আমি বললাম। নিখিল ছাড় না, এত রাতে থানা পুলিশ কার ভালো লাগে? একজন ভদ্র মহিলার কি থানায় যেতে ভালো লাগে বল? বর্দা ভাই, এর আগেও শ্যামা অনেকবার পুলিশ স্টেশনে গেছে একা আমাদের হেল্প করার জন্য। আর আজকে একটা এমার্জেন্সি, ওইখানে মেজো বৌদি থাকতে পারে, শ্যামার যাওয়াটা ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা কর। তুমি তো শুনলে যে ও ঠিক আছে, ওর এত বড় সড়ো কিছু হয়নি। আর তোমার দুই ছেলে যখন গেছে, আর এক ছেলেকেও ঠিক দেখে রাখবে। তুমি চিন্তা করো না। মা, ভাই তুমি মাকে ঘরে নিয়ে যাও। তুমি চলো আমার সাথে ঘরে চলো, নাহলে বাবা উঠে যাবে। ওপরে যাও না, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কি বোঝাবো? চলো না, চলো আমার সাথে চলো। আমি যাবো না ঘরে। চল বোঝাবো কি আমি কি বলবো? বসো, আত্মহত্যা করেছে বলবো। আচ্ছা আমি জানি শ্যামা, কেন তুমি এইটুকু সময়ের জন্য ঘরে যেতে চেয়েছিলে। তুমি তোমার আগের ঘরে যেতে চেয়েছিলে। নিখিল বাবুর সাথে যে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি শ্যামা, এই বন্ধন থেকে আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। আমি জানি এতে তোমার হয়তো অনেক ক্ষতি হবে, কিন্তু আমি হচ্ছে নিরুপায়। পারলে আমায় ক্ষমা করে দিও শ্যামা। আর এবারের চিঠিটাও আমিই পেলাম। তোমার লেখা কোনো চিঠি আমি কোনোভাবে নিখিলবাবুর হাতে পড়তে দেব না। তোমার যদি চলে যাওয়ার হয় তাহলে তুমি চলে যাও, কিন্তু তুমি চলে যাওয়ার পর নিখিলবাবু তোমার জন্য কষ্ট পাক বা আমার জন্য স্যাক্রিফাইস করেছে বলে তোমাকে মহান ভাবুক, এটা আমি কোনোদিনও হতে দেব না, কোনোদিনও না। কেন করলি তুই এসব? কি প্রমাণ করতে চাইছিলিস? কি ভেবেছিলি এইসব করলে তোর প্রতি আমাদের মায়া জন্মাবে, আমরা তোকে ক্ষমা করে দেব? মানে এরকম আর করিস না বলে কান্নাকাটি করবো, মানে সিম্পাথি ক্রিয়েট করার চেষ্টা করছিস? না, আমি সিম্প্যাথি ক্রিয়েট করতে চাইনি নিখিল। জানতে দিও না যে ওর বাবা মা আসামি, ওর বাবা মা খুনি। এটা কখনো জানতে দিও না। ওকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করো তোমরা। ওর বাবা মা খারাপ বলে ওকে অবহেলায় বড় করো না। কি বলছো কি অশোক? তোমার কপাল ভালো যে তুমি এই বাড়ির সন্তান।
তুমি জানো তোমার বাচ্চাটাকে সবাই মিলে কিভাবে আগলে রেখেছে? সারা রাত সেবা যত্ন করছে। তোর লজ্জা করে না? আমাদের জ্ঞান দিচ্ছিস? বাচ্চাটাকে মানুষ করব নাকি অবহেলা করব? তোর সাহস কি করে এটা অনুরোধ করার? তোর সঙ্গে এখন কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তাও তোকে একটা কষ্টের নিয়ে শেষ করে যখন বাইরের পৃথিবীতে পা দিবি, তখন কি করে তোর সম্মান ফেরত পাবি সেটা ভাব। এইসব মরে যাওয়ার নাটক কোনো সলিউশন না। আরেকটা কথা, তোদের সন্তানকে আমি মানুষ করব, মানুষের মতো মানুষ করব, ভালো শিক্ষা দেব, তোদের মতো কোনোদিনও হতে দেব না আমি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, তার বাবা মার সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না। যদি কোনোদিন আবার সৎ পথে হাঁটতে পারিস, তখন নিজের মেয়ের সাথে দেখা করতে আসিস, কিন্তু তার আগে আমি কিছুতেই তোদেরকে ওর সাথে দেখা করতে দেব না। চল চল চলো শ্যামা। নিখিল, শ্যামা, কিরে নিখিল, দাঁড়িয়ে গেলি কেন? না, আমি কি বলছিলাম, তুই আর মেসোমশাই বেরিয়ে যা, ঠিক আছে? আমি আর শ্যামা একটু পরে আসছি। মানে আমরা বেরিয়ে যাব মানে? না মানে বড়দা ভাই শোন না, বলছিলাম তোরা বেরিয়ে যা, আমি আর শ্যামা একটু টাইম স্পেন্ড করে আসছি। এখনো পেয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। সন্তান পালন, সন্তানের অধিকার নিয়ে মেজদা তাকে অনেক কিছু বললাম, কিন্তু নিজেও তো অন্যায় করছি। আমাদের সন্তানকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, সেটা আবার কিছু না জানি ছোট কর্তাকে কোথাও একটা ঠকাচ্ছি না তো। কিন্তু কৃষ্ণ, আমি কি করবো বলো তো? ছোট কর্তা ওই চিঠিটা পেয়ে গেলেই বোধহয় ভালো হতো। তোমার অফিস আছে তো, আজ ঘুমোলে ভালো হতো না? ও শ্যামা, তুমিও না। আমার শ্যামা আবার নিজের আগের রূপ ধরেছে। শাসন শুরু। হ্যাঁ, আমি তোমায় শাসন করলাম? দেখো, তুমি আমায় শাসন করো, করবেও, কিন্তু আজ তোমার কোনো কথা আমি শুনবো না। কি হচ্ছে নাকি ছোট কর্তা? সবাই দেখছে। বললাম তো আজ তোমার কোনো কথা শুনবো না। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কোথায় যাবে। চলো বলছি সব। শোনো আমার কথাটা শুনো। আরে আমি বলছি সব। সবাই এই জায়গাটা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু এখন এখানে আসলে কেন? বুঝেছি, নিশ্চয় বাইরে খাবার খাবে, তাই? একদম না, তোমার কিন্তু বাইরে খাবার খেলে শরীর খারাপ হয়। আমি খেতে দেবো না তোমাকে। শ্যামা, তুমিও না। নামো তো, কোনো কথা শুনতে চাই না। নামো। শোনো আমার কথাটা শোনো। নামো নামো। আরে নামো না। নামবে না? তুমি দাঁড়াও। আরে তুমি শোনো, আস্তে নামছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমি চলো আগে। আমি কি বলছি শোনো, আমি বারণ করছি না। আমি বলছি অন্য একদিন আসবো, আজ না আমি বাড়ি ফিরে যাই। ও, সেটাও বুঝি এখন তোমাকে মুখেই বলে দিতে হবে? তুমি জানো না? না 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 না, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিলে হবে না। সোজাসুজি বলো, আমার সাথে থাকতে ইচ্ছে করে কি করে না? হ্যাঁ কি না? মানে হুঁটা কি? হ্যাঁ কি না বলো। আচ্ছা বাবা, হ্যাঁ। কিন্তু তোমার কোনো কিন্তু আমি আর শুনবো না, বুঝেছো? না না, আমার কথাটা শোনো না। দেখো, বাড়িতে কাউকে কিছু না বলে চলে আসলাম, সবাই চিন্তা করবে না বলো? বুঝতে পারছো না শ্যামা, কেন? প্লিজ শ্যামা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। I really love you. তুমি আমার প্রথম প্রেম শ্যামা, আর তুমি আমার শেষ।
বুঝলাম যে ওই মেয়েটা আমার শ্যামা নয়, সে এক অন্য মেয়ে, তার নাম মা। মামকে দেখে আমি একটা প্ল্যান বানালাম, হেল্পের জন্য মামের কাছে গেলাম, পুরোটা ক্লিয়ারলি বললাম। আর তখনই কে ফোন করেছে? মাম। তুমি এক কাজ করো, ফোনটা ধরো, ধরে বলো আমরা এক্ষুনি বাড়ি ফিরছি। না শ্যামা, আজকে আমি কারোর ফোন ধরবো না শ্যামা। কিন্তু আজকে আমি শুধু তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, আর কোনো কথাও শুনবো না তোমার, ব্যাস। বুঝলে? নিজের বউকে নিয়ে লং ড্রাইভে যাব, আমার তো ব্যাপারটা ভালোই লাগছিল। এতদিন পর ওরা একসঙ্গে একটু বেরিয়েছে। আসলে কি ওরা খুব টেনশন করছে, চারদিকে আমাদের যা শত্রু। মাম তুমি টেনশন করো না, শ্যামার সাথে নিখিল আছে, ওদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ মাম, তুমি টেনশন করো না, ওরা ঠিক চলে আসবে। তুমি বরং একটা কাজ করো, মুন্নি তো একা রয়েছে, ও উঠে পড়লে কান্নাকাটি করবে, তখন সামলানো মুশকিল হবে। তুমি একবার উপরে গিয়ে দেখো না কি করছে ও। যাচ্ছি। ভুলে যেত এতক্ষণ। একটু পরে ভুলে যাবে মেসোমশাই, একটু পরে ভুলে যাবে। ওরে বাবা গো, ওরে বাবা। দাও দাও দাও, গরম লাগছে, দাও। একবার একটু নিখিল বাবুকে ফোন করুন না, উনি তো বাইরেই আছেন, হয়তো পেন কিলার নিয়ে আসতে পারবেন। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। তাড়াতাড়ি মেসোমশাই, একটুখানি ঠিক হয়ে যাবে। দাঁড়াও। ওরে বাবা, বর্দি ভাই, বর্দি ভাই ভীষণ ব্যথা করছে। দিদি, এই জন্যই তো নিখিলকে বারবার ফোন করছিলাম, ও আসার সময় যদি কোনো কড়া ওষুধ নিয়ে আসতে পারে। জামাই দাদা, কি করি বলুন তো? আমরাই ওকে নিয়ে বেরিয়ে যাই নাকি? কিন্তু গাড়ি কিন্তু আপনাকে চালাতে হবে। আমি তো ও না না, নিখিল বাবুকে আসতে দিন না, তারপরে যাবো। আমি ততক্ষণ সহ্য করে নিতে পারবো। ওরে বাবা। শুনলে কিরকম ছেলে মানুষই বায়না করছে বলো তো? মা দেখো, বাবা আবার এত রাতে গাড়ি চালিয়ে যাবে, তার কোনো দরকার নেই। আসুক না নিখিল বাবু। ওবার দিদি ভীষণ ব্যথা করছে গো। ওরে বাবা। আজ অনেক কিছু অনেকদিন পর হচ্ছে, তাই না শ্যামা? আমাদের একসঙ্গে লং ড্রাইভে আসা, আবার বৃষ্টি দেখা। বলছিলাম তোমার কৃষ্ণকে আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে দিও। তোমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।
মা দেখেছো তোমার ছেলে কতটা লজ্জা পাচ্ছে? ও বাবা, এ আবার এখন মজা করছে গো। হ্যাঁ, একটু আগে তো ব্যথায় কোঁকো করছিলে। কেন মা, মামের কি হয়েছে? আর বলিস না শ্যামা, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মুচকে বসেছে। এই জন্য তো বারবার নিখিলকে ফোন করছিলাম। আমি জামাই দাদা কত করে বললাম যে চল ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু মেয়ে কিছুতেই শুনছে না। গো ধরে বসে আছে নিখিলের সঙ্গেই যাবে। কেন? কে জানে কেন, তুমি বোঝাও যদি বোঝে। আর শ্যামা, তুই এত বেয়াক্কেলে ছিলি কোনোদিন? তুই বারণ করতে পারিসনি? তুই তো নিজেই ভিজে আছিস দেখছি। কি কাণ্ড দেখো তো। হ্যাঁ আহা সুজাতা, তুমি এখন আবার ওদের বকাবকি করতে শুরু করলে কেন? একটু ইচ্ছে হয়েছিল দুজনের একা সময় কাটানোর, কাটিয়েছে, তাতে বকার কি হলো আমি বুঝতে পারছি না। তুমি চুপ করো না। আমি কি বারণ করেছি নাকি ওদের সময় কাটাতে? আমার বক্তব্যটা হলো এত রাত করে কেন ফিরেছি, আর এরকম ভিজে কেউ ফেরে? হ্যাঁ, যদি অসুখ বিসুখ করে? আরে ঠিক আছে, এতদিন পরে দুজনে একসঙ্গে বেরিয়েছে, এখন কি অত সময় জ্ঞান খেয়াল থাকে নাকি? তবে আর কি। হ্যাঁ গো, ও চিন্তা করার লোক এসে গেছে। আমরা বুড়ো বুড়িয়ে দাঁড়িয়ে কি করবো বলো? ঠিক আছে চলো, আমার বরং ঘরে যাই। চলো। এ কি নিখিল বাবু, শ্যামা, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? মা কি বললো সেটা শুনতে পাননি? শ্যামা যাও, এবার ঘরে যাও। নিখিল বাবু আপনিও যান। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি তোমরা দুজনে ভীষণ আনন্দ পাচ্ছ, কিন্তু সেই আনন্দের চিহ্ন যদি এইভাবে বেশিক্ষণ গায়ে পড়ে থাকে তাহলে কিন্তু দুজনেরই জ্বর আসবে। এবার যাও শ্যামা, ঘরে যাও। আর নিখিল বাবু আপনিও যান এবার। এইসব কথা ছাড়ো, ঘরে চলো। ছোট কর্তা তোমার স্ত্রী, ওর কষ্টের সময় ও যদি তোমায় কাছে চায়, সেটা কি অন্যায় বলো? তুমি ওর স্বামী, ছোট কর্তা। আজ যেটা হলো সেটা একদম ঠিক হয়নি, একদম না। শ্যামা, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, জানলা তো খোলাই রাখে, হাওয়ায় উড়ে যায়নি তো? ঠাকুর, কেন এরকম করছো তুমি বারবার আমার সঙ্গে? কেন ছোট করতে পারছে না চিঠিটা? আচ্ছা তুমি আমায় বলো তো, তুমি কি চাইছো? তুমি কি চাও না আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, নাকি চাও না আমি ছোট কর্তাকে সবটা বলে যাই? তাকে তার সন্তানের কথা কি তুমি জানাতে দিতে চাইছো না? বলো না কৃষ্ণ, কোনো একটা ইঙ্গিত আমাকে দাও। কে? শ্যামা, দরজা খোলো। কিন্তু না, ছোট কর্তাকে এটা আমাকে বোঝাতেই হবে। পরে যাবে এটা না মনে হয় যে আমরা ওকে ঠকিয়েছি, তাই আমাকে যেতেই হবে, যেভাবেই হোক যেতেই হবে আমাকে। আরে কি হলো তোমার? দরজা খুলতে এতক্ষণ সময় লাগছে কেন? তাড়াতাড়ি দরজা খোলো। হ্যাঁ আসছি, আসছি আমি। আসছো আমার? আরে কি হলো শ্যামা, কি ভাবছো? খাও, ঠান্ডা হয়ে যাবে তো। আরে দেখো, নিজের জন্য গরম গরম কফি এনেছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রোমান্টিক রাত, বাইরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি না চেক করে এসেছি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের ডিস্টার্ব করার কেউ নেই। বসো 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 বসো। কি করছো? আসতে বোঝার চেষ্টা করো, এখন আমাদের কেউ ডিস্টার্ব করবে না, সারা রাত আমরা গল্প করব। কথা শুনে তো এটা মনে হলো না যে তুমি চিঠিটা পেয়েছো।
কিন্তু আমি যে আর তোমার কাছ থেকে সবকিছু গোপন করতে পারছি না। যে খবরটা শুনে তোমার নিজেকে পৃথিবীর সব থেকে খুশি মানুষ মনে হতো, সেই খবরটাই তো তোমাকে দিতে পারছি। কি করব তুমি বলে দাও না ঠাকুর, তুমি কি তাই চাইছো ওকে আমি নিজের মুখে সবটা বলি? কি হলো শ্যামা, আবার কি ভাবছো? মামের কথা। মাম? না না, আই ডোন্ট থিঙ্ক মাম এসেছিলেন। উনি তো পুচকির সাথে আছেন, আর তাছাড়া ওনার পায়ে ইঞ্জুরি হয়েছিল। আই থিঙ্ক অন্য কেউ এসেছিল। অন্য কেউ হলেও কিন্তু সে আমাদের কথা শুনছিল ছোট কর্তা। শ্যামা, দরজা বন্ধ, বর বউ নিজেদের মধ্যে কথা বলছে। যদি কেউ শুনেও থাকে তাতে তাতে আমার কিছু যায় আসে না। আর এটাও তো হতে পারে আমরা ভুল শুনেছি। না না, দুজন মিলে কি করে ভুল শুনবো সেটা? শ্যামা, ওই মুহূর্তগুলো তোমার মনে পড়ে না? শ্যামা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নিখিল শুধু তোমার, আর কারোর কোনোদিন হতে পারে না। তাই প্লিজ প্লিজ শ্যামা, আমার কাছে ফিরে আসো প্লিজ, আই রিকোয়েস্ট। মামের জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু শ্যামা বোঝার চেষ্টা করো, ভালোবাসা তো জোর করে হয় না। আমি সব ঠিক করে দেবো শ্যামা। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো শ্যামা। এবার তুমি রেস্ট নাও, আমি আসি। আমি জানি কৃষ্ণ, তুমি আমাকে যেতে দিচ্ছ না। তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ আমি যে সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমার মন যে সায় দিচ্ছে না। কিছুতেই আমি মেনে নিতে পারছি না যে আমার জন্য আর একটা মেয়ে তার স্বামী সংসার হারাবে। না না, আমি পারবো না, আমি কিছুতেই এটা করতে পারবো না। ঠাকুর ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার অনিচ্ছেতে হলেও মামের জন্য এই সংসার আমাকে ত্যাগ করতেই হবে, যেভাবেই হোক। এমনি সময় তো এমন করে না বলো? ওই জবে থেকে চাটা বানাতে শিখেছে, নিজেই আমার আগে ঘুম থেকে উঠে চায়ের জল বসিয়ে দেয়, তারপর কি ব্রেকফাস্টে খাবার হবে সেসব ঠিক করে ফেলে। আমিও তেমন আজকে রোজকারের মতো নিশ্চিন্তে ঘুম থেকে উঠে এসে দেখি, ও মা, মাম বৌদি কোথায়? কোথায় চায়ের জল? তুই ঘরে গেছিলি? গেছিলাম তো, আমি ভালো বুঝে ভাবলাম গিয়ে দেখি, কালকে আমার পা মচকে গেল। ও বাবা, গিয়ে দেখি শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম ব্যথা করছে, কাউকে ডাকবো? ছোটদা বাবু তো আজকে ঘরেই আছে, দরকার পড়লে ডাক্তারখানায় নিয়ে যেতে পারবে। ও মা, আমার সাথে ভালো করে কথাই বললো না, উল্টো আমায় বকে দিল। সামনে অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে যেখানে দর্শকরা দাঁড়াবে। হ্যাঁ, ব্যাপারটা ভালো করে দেখে নিস, বুঝলি? তবে অনুষ্ঠানটা আদৌ হবে কিনা হবে না, আর শ্যামা বৌদি গান করবে কিনা কিছুই তো ক্লিয়ারলি আলোচনা করা হলো না। সেই শ্যামা বৌদি গাইবে না অন্য কেউ গাইবে কিছুই তো জানি না আমরা। আরে আগের বার তো সারেগামাপা থেকে অঙ্কিতা এসেছিল, এবার কেউ আসবে না? গানের প্রোগ্রাম না হলে ভালো লাগে? ধুর। হ্যাঁ, দাঁড়া হবে হবে, সেটা চিন্তা ভাবনা চলছে। ওই ভিড়ভাড়টা এড়িয়ে যতটুকু যা করা যায় আমরা করব। কিন্তু যাই হোক না অরুণদা, দেখো মানে কৃষ্ণকলির গান না হলে কিন্তু পুজোটা ইনকমপ্লিট থেকে যাবে। সেই, আর এখন তো তোমাদের পরিবারে দুজন গায়িকা। তুমি এক কাজ করো, সবার জন্য জলখাবার তৈরি করো, আর বিজলি তুমি ছোট কর্তার জন্য একটু চাটা বানিয়ে দেবে। দিচ্ছি দিচ্ছি। আমি যাচ্ছি। তার শ্যামা, যদি কোনো দরকার লাগে আমাকে বলো কিন্তু। ঠিক আছে। শ্যামা,
বলছিলাম আমি তোমার সঙ্গে যাব। না না থাক, তার আর দরকার নেই। দেখো হয়তো মামের পাটা ব্যথা করছে, সেই জন্য এরকম খিটখিট করছে সবার ওপর। আমি একটু কথা বলে দেখছি। লাগছে, তুমি এক কাজ করো, তুমি নিচে গিয়ে বর্দি ভাইকে বলো আমি এক্ষুনি আসছি। যাও। ঠিক আছে। মাম, তোমার হাতে কি হয়েছে? বুঝেছি, নিশ্চয়ই কাল যখন পড়ে গিয়েছিলে তখনই হাতে লেগেছে। দেখেছো না, কিন্তু কাল রাতে তো তোমার হাতে ব্যান্ডেডটা দেখলাম না। আর বিজলিও তো শুধু তোমার পায়ে চুন হলুদ লাগিয়েছিল, হাতে তো লাগায়নি। যেটা বলছি সেটা শোনো, জল খাবার খেয়ে মামকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এক্সরে করাবে, আর যদি দরকার পড়ে মাম তাহলে কিন্তু প্লাস্টারও করাতে হবে। দেখো ক্র্যাক হয়ে গেলে সেটা পরে অনেক কষ্ট হবে, ভোগাবে। এ বাবা, তো শ্যামা তুমি আর নিখিল বাবু না খামোখা আমাকে নিয়ে এত চিন্তা করছো গো। আরে আমি একদম ঠিক আছি, ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা, দাঁড়াও আমি হেঁটে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখো। আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তে হাঁটছি। ওকে চলো, এবার আমি বেরোলাম। পাড়ার পুজোয় যেতে হবে, প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে, বুঝলে তো, অনেক কাজ। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম, পাড়ার ছেলেরা ফোন করেছিল, বললো এবার ওদের প্রিয় কৃষ্ণকলি গান গাইবে তো। বলছি শোনো না, তুমি ওদের কোনো কথা দাওনি তো? অবভিয়াসলি কথা দিয়েছি, ওদের বলে দিয়েছি যে তাদের প্রিয় কৃষ্ণকলি গান গাইবে। তোমার ছাড়া আমাদের পাড়ার পুজোর প্রোগ্রাম ইনকমপ্লিট শ্যামা। বলে দিয়েছি ওদের যে প্রিপারেশন নিতে তোমরা শুরু করে দাও। আমার তুমি একসাথে পুজোর অনুষ্ঠানে গান গাইলে সেটা ভালো দেখাবে না। তুমি কেন বুঝতে চাইছো না? অলরেডি পাড়ার লোকজনের অনেক রকম কথা বলছে, আমাদের ইমপ্রেশন নষ্ট হচ্ছে, ফ্যামিলির রেপুটেশন নষ্ট হচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাই আমার মনে হয় এবার পুজোয় মাম না গাইলেই ভালো। প্রত্যেক বছর তুমি গান গাও, এবারও তুমি গাইবে। নিজে শুনেছি। আমি এই কথাগুলো একটা কারণে বলছি মা, আমাদের ফ্যামিলি রেপুটেশন ইজ এট স্টেক। I hope you understand that. আর শ্যামা, মামের সাথে যে ডিসকাশনটা ছিল সেটা কি আমরা এখনই? আসলাম মা। শোনো আমার মামা আসছি, ছোট কথা শোনো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুড়িমা, হ্যাঁ বুড়িমা, বুড়িমা কথা বলুন। এই তো চোখ খুলছেন, এবার নিশ্চিন্ত হওয়া গেল। উঠে বসুন একটু। আমার বড় কষ্ট গো বাবা, ঈদের জ্বালা আমার আর সহ্য হয় না গো বাবা। কি কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো বাবা। বুড়িমা, এই জল খাবেন আপনি? বর্দা, বর্দা কি হয়েছে, কি সমস্যা? দেখো দেখো দেখ না, উনি অসুস্থ হয়ে গেছেন। এই বয়সে ভিক্ষে করে বেড়াচ্ছিলেন। খাবারটা খেয়ে নে, তারপর একটু বিশ্রাম নে। মায়ের মণ্ডপে এসছে, নিশ্চয়ই মাই আপনাকে ডেকেছে। ভালোভাবে খেয়ে নে। রুক্মিণীদি ঠিকই বলেছিল, নিখিলের দয়ার শরীর।
ওর এই দুর্বলতাই আমার কাজে আসবে। তোমরা আমার স্বামীকে মরে যেতে বাধ্য করেছ, সেটা আমি কখনো ভুলব না। তোমাদের চূড়ান্ত ক্ষতি করে তবেই আমি এখান থেকে যাব নিখিল। বেশ করেছে মানে? আরে আমি তো এই মাছ গ্লাভস পরতাম আগে যখন আমিষ রান্না করতাম তখন। তাই তো করবে। তোমার বর চিংড়ি মাছের মালাইকারি খেতে চেয়েছে, আর নিজের থেকে যখন খেতে চেয়েছে তখন নিশ্চয়ই আমাদের হাতের না, তোমার হাতেরই রান্না। বিজলি, এই জন্য তুমি আমাকে জোর করে এসব পরিয়ে আনলে, তাই তো? তোমরাও না কি করবো বলো, তোমার বর তো আর আমাদের হাতের রান্না খেতে চায়নি। এমন ভাবে বলছো মনে হচ্ছে নিজের রান্না খুব খারাপ। তা তো খারাপই, আমার কাছে বেস্ট রান্না করো তুমি, সব থেকে ভালো। মাকে বলো না কিন্তু। ও ছোট বৌদি, জানো তো মুখে বলছি ঠিকই, কিন্তু আমি যে তোমাদের কিছুতেই ভালো থাকতে দেব না নিখিল। তোমাদের সব সুখ শান্তি আমি কেড়ে নেব। সেই জন্যই তো আমি এখানে এসেছি। তোমার আদরের বউ শ্যামাকে চিরদিনের মতো তোমার কাছ থেকে আমি কেড়ে নেব। এই শোন না, হ্যাঁ বলো, তোরা ওনাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, যা ঠিকভাবে সাবধানে নিয়ে যা। চলো গো, কিন্তু দেখে আসি, এ বাড়িতে তো আমাকে ছাড়া আর কোনো কাজই হয় না। বড়দিদি, আমাকে একটু প্লেটে দে দাও। পিছলি আর বড়দিদিকে বলে দিতে হবে, এভাবে যেন আর মামের ব্যাপারে কথা না বলে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে কথাগুলো ওর একদম ভালো লাগেনি, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। এ কি মা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না, এসে বাকি রান্নাটা তুমিই কর। না না শানা, দেখো রান্নাটা তো প্রায় হয়ে গেছে। আমার তো ছোট কর্তার ঘরে যাওয়াই হলো না। চিঠিটা কোথাও পড়ে আছে কিনা সেটা তো খুঁজে দেখতে হবে। হুট করে যদি ছোট কর্তার হাতে পড়ে যায়, না না, সেটা একদম ঠিক হবে না। আমার চলে যাওয়ার প্ল্যানিংটাই তাহলে নষ্ট হয়ে যাবে। দিদি শোনো না, বলছি তুমি একটু রান্নাটা দেখবে, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ এখন? আসছি, এক্ষুনি আসছি, তুমি একটু দেখো রান্না। আমি আসছি এক্ষুনি। আরে মেয়েটা না সত্যি বাবা। না না, এখানেও না, একবার এখানে দেখি তো। না, এখানেও নেই। কোথায় গেল চিঠিটা? আচ্ছা, আগের চিঠিটাও তো ছোট কর্তা পাইনি। যদি যদি পেয়ে গিয়ে থাকতো তাহলে তাহলে কিছুতেই এভাবে শান্ত থাকতে পারতো না। আর যদি অন্য কারোর হাতে পড়ে থাকে তাহলে সেই বা কেন চুপ করে আছে? সে তো সবটা বলবে সবাইকে, সবার সামনে সবটা বলবে। আমি কিছু বুঝতে পারছি না কোথায় যেতে পারে। তাই আমার কাছে ওটা সাধারণ কাটা ছিল না। আর আজ খুঁজছি কারণ খোপা করার সময় মনে হলো ওই কাঁটাটা আজ একবার ব্যবহার করি, সেই জন্যই খুঁজছিলাম। আমি জানি ছোট কর্তা, তুমি আমার কথা কিছুতেই বিশ্বাস করছো না, কিন্তু তুমি জানো না আমি আসলে কি খুঁজছি। কৃষ্ণ, আমি কি করব তুমিই বলে দাও না। ছোট কর্তাকে কি করে ওর সন্তানের কথা বলবো? আমার এখন কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। শ্যামা বলো প্লিজ। কোথায়? আমি তো কিছু লুকোচ্ছি না। তোমার কেন মনে হচ্ছে ছোট কর্তা যে আমি তোমার কাছ থেকে কিছু লুকোচ্ছি? শ্যামা, সবসময় প্রশ্নের উত্তরে প্রশ্ন কেন করো? মাম এখানে আছে বলে তুমি এই ঘরে পা রাখছিলে না। আর আমার কথা তো ছেড়েই দাও, মামও কখনো তোমার বদলে এই ঘরে ঢুকতে চাইনি। শ্যামা, কেন বুঝতে চাইছো না? এটা তোমার ঘর,
এই ঘরে থাকার অধিকার শুধু তোমার, আর এটা সবাই জানে শ্যামা, ইনক্লুডিং মা। শ্যামা, তুমি নিজে জোর করে গেস্ট রুমে আছো আর বারবার আমাকে ইনসিস্ট করার চেষ্টা করছো যে আমি মামকে ওর প্রাপ্য অধিকার দিই, ওকে স্ত্রীর মর্যাদা দিই। তোমার সন্তান আমার গর্ভে ছোট কর্তা, আর সেটা শুনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। আমিও তো ভেবেছিলাম এগুলো। বাবা মা বাড়ির সবাইকে আনন্দ দেব, কিছুই তো বলতে পারলাম না। মামকে বিয়ে করে তুমি যে আমার শেষ সব পথ বন্ধ করে দিলে। শ্যামা, শ্যামা তুমি কাঁদছো নাকি? প্লিজ প্লিজ কেঁদো না এইভাবে। শ্যামা তুমিও না। ওকে ওকে ওকে, আই এম রিয়েলি সরি। এই যে বাড়িতে পুচকি আছে, ওকে দেখে ইচ্ছে করে না যে এই পৃথিবীতে আমাদের সন্তানও আসুক। আমাদের চিহ্ন বহন করুক, আদো আদো স্বরে আমাদের মা বাবা বলে ডাকুক, টলমলো পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াক। কি ইচ্ছে করে না তোমার? ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। তাকে আমি তোমার মুখও দেখাতে পারবো না ছোট কর্তা, কোনোদিনও না। আমার আর ওর জন্য তোমার জীবনটা জটিল করে দিতে আমি কোনোদিনও পারবো না। কাউকে এই দুঃখের কথাও বলতে পারবো না। তাই আমাদের সন্তানকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে তোমার ছায়াও পৌঁছবে না। কি হলো? আরে শ্যামা, দেখা হবে না। যে মেয়েটার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, তাকে শাস্তি দেওয়া শুরু করার আগে তার সাথে সামনাসামনি আমার একবারও দেখা হবে না। হে ঈশ্বর, হে রাধা মাধব, তুমিই জানো, কিন্তু আমিও জানি এবারের দুর্গাপুজোয় শুধু প্রতিমা না, শ্যামারও বিসর্জন হবে। কে? আমি মাম। হ্যাঁ বলুন। এত রাতে কি আমি আপনার রুমে আসতে পারি? এটাতে জিজ্ঞেস করার কি আছে? আপনি তো এর আগেও আমার রুমে এসেছেন। প্লিজ প্লিজ কাম ইন। আমি বলছি তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব, তাছাড়া আমার কাজও তো শেষ হয়ে গেছে। দেখুন, অনেক দিন হয়ে গেল নিজেকে নিয়ে ভাবা হয় না, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা হয় না। যে কাজটার জন্য আমি ইন্ডিয়াতে এসেছিলাম সেই কাজটাই তো আর হলো না। দেখি আবার বিদেশে ফিরে গিয়ে নতুন করে নিজের ক্যারিয়ারটাকে শুরু করা যায় কিনা। তবে হ্যাঁ, পরে যদি আবার কখনো ইন্ডিয়াতে আসি তাহলে কিন্তু আপনার সঙ্গে অবশ্যই দেখা করব, যদি আপনার আমাকে মনে থাকে তাহলে। সে নিয়ে আমি আপনাকে কিছু বলবো না। তাছাড়া আপনি চলে যেতে চাইলে আপনাকে আটকানোর কোনো অধিকার নেই আমার। আর আপনি যে মুন্নির দেখাশোনা করছেন সেটা না হয় বড় বৌদি আর শ্যামা সামলে নেবে, সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ম্যাম আপনি বলুন না, আপনি কবে যেতে চাইছেন?
আপনি চাইলে আমি আপনার টিকিটের ব্যবস্থাও করতে পারি। এই যে আপনি শান্তি পেয়েছেন, এটা দেখে আমি নিজে শান্তি নিয়ে ফিরে যাব। গুড নাইট। থাকতে পারবো না আমি। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে মন থেকে ভালোবাসি। হ্যাঁ, খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনি যদি এক মুহূর্ত আমার চোখের আড়াল যান তাহলে ভীষণ কষ্ট হয় আমার। আমি কি করে ছেড়ে চলে যাব আপনাকে? কি করে ছেড়ে চলে যাব আমি? কি করে? যদি কাউকে চলে যেতেই হয় তাহলে সেটা শ্যামা যাবে। পুজোয় দুর্গা প্রতিমা বিসর্জনের সাথে সাথে এই বাড়ির মন্দির থেকে শ্যামারও বিসর্জন হবে। এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে। শ্যামা আপনার অতীত, আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। বিরিয়ানি খেতে চাইলে তখন মুশকিলে পড়ে যাবো। সে আর বলতে বাজানোনি, বদদাবাবু তো সেই বিরিয়ানি আবার ক্লাবের ছেলেদের জন্য নিয়ে যেতে চাইবে। আরে ক্লাবের ছেলে অব্দি পৌঁছবে কি? আমার অশোকই তো তার আগে খেয়ে শেষ। যাকে বাদ দাও, বলছি যে বাড়ির যা যা জিনিসপত্র লাগবে সমস্ত কিন্তু মনে করে আনতে হবে। হ্যাঁ, ভুলে যেও না জানো। আর বড় বৌমা, ফর্দ কি আমি কর। দিদি, এসব নিয়ে তুমি কেন এত ভাবছো বলো তো? আমি যাবো তো বৃন্দাবনদার সাথে, দুজনে মিলে একেবারে গুছিয়ে বাজার করবো। হ্যাঁ, তুমি গেলে আর চিন্তা কি? আমি জানি তখন ঠিকঠাক জিনিসপত্র আসবে। বৃন্দাবনটা যত বুড়ো হচ্ছে দিনে দিনে তত ভুলও হচ্ছে। মা জননী, তুমি কি? অষ্টমীর দিন লুচি আলুর দম চাই, নবমীর দিন পাঠার মাংস। হ্যাঁ, পাঠার মাংস তো বাড়ির শুদ্ধ লোকেরই চাই। হ্যাঁ, শুধুমাত্র আমার শ্যামা ছাড়া। আমার শ্যামা বড় ভালো মেয়ে। আলু সেদ্ধ ভাত দাও, তাই সোনা মুখ করে খেয়ে নেবে, তাই না? বলছি যে বড় বৌমা, এবার তো মনে হচ্ছে বাড়ির বাইরে খুব একটা যাওয়া যাবে না। এ যা ভাইরাস, এ তো মনে হচ্ছে সারা জীবনই থাকবে। কিন্তু মা তো আসছে, মায়ের পুজোর নিয়মকানুন তো পালন করতেই হবে। সেটুকু নিয়মকানুন পালন করে প্যান্ডেলে গিয়ে ওই অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতেই আনন্দ করি আমরা। পরিবার শুধু লোক খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তাই করি। সুতরাং বুঝতে পারছো তো তোমার কত দায়িত্ব? হ্যাঁ, হাত পা গুটিয়ে। পুজোর সময় এক এক বেলা এক এক রকম রান্না হয়, তাই বলছিলাম। শ্যামা, আমি জানি আমি তোমার মতো রান্না করতে পারবো না। আর তাছাড়া এই বাড়ির সবাই তোমার রান্না খেতেই বেশি পছন্দ করে। কিন্তু তারপরেও বলছি, মানে এই বছরটা যদি শুধুমাত্র আমার ইচ্ছে করছে বলে সবাই এই দায়িত্বটা দেয়, মানে তোমরা এটা ধরে নিতেই পারো এটা আমার শেষ আবদার। শেষ আবদার মানে আমার রান্না খেলে হয়তো আমি চলে যাওয়ার পরেও তোমাদের সবার আমার কথা মনে থাকবে। তোমাকেই মুন্নিকে বড় করতে হবে। চলে যাওয়ার কথাটা কি ছোট করতে মামকে বলেছে নাকি মাম নিজেই ঠিক করেছে? না না, ও কেন ত্যাগ করবে? ওর তো কোনো দোষ নেই। কাউকে যদি এই সংসার ত্যাগ করতে হয় তাহলে সেটা আমি করব। কিন্তু ছোট কর্তা, এটাতে তো মামের সঙ্গে অন্যায় করা হবে।
সব ঠিকঠাক আছে তো? কেউ কোনো সন্দেহ টন্দেহ করছে না তো? সন্দেহ করা অত সহজ নয়, কারণ গৌরীদাসী যে কাজে হাত দেয় সে কাজে কোনো ত্রুটি রাখে না। বটেই তো, বটেই তো, ঠিক। আমি এখানে একেবারে সেট হয়ে গেছি, থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে, সুন্দর থাকার জায়গা পেয়েছি, নিখিলের দেখাও পেয়েছি, কিন্তু শ্যামার দেখা আমি এখনো পাইনি। নিখিলের সঙ্গে দেখা হয়েছে? গড়ি গড়ি, ও কিন্তু খুব ধূর্ত। নিখিলের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু সহজ নয়। হ্যাঁ, ও কিছু বুঝতে পারেনি তো। কিন্তু ফর্সা, তাই তো? ঠিক তো। ওই মাম এসেছিল প্যান্ডেলে, তোমার সঙ্গে কি মামের দেখা হয়েছে? কই না তো। আসতে পারে জানো, আমার মনে হয় ওই মাম প্যান্ডেলে আসতে পারে, কারণ ওকেই হয়তো পুজোর দায়িত্ব টাইত্ব এবছর দেবে। আসলে এটা তো ওই মামের বিয়ের পরে প্রথম পুজো, আর শ্যামা নিখিলের না অনেক বাড়াবাড়ি আছে জানো তো। হয়তো মায়া করে দেখো মামকেই পুজোর দায়িত্বটা দিল এবছর। ওকে দিয়েও আমার কিছু কিছু কাজ চলতেই পারে। সবার সঙ্গে তোমার দেখা হবে গৌরী, আসবে তো সবাই। ছোট বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সবাই চাই যে এই সংসারে তুমিই থাকো, তাই নিজের সংসারের দায়িত্ব নিজের কাছে আবার নতুন করে তুলে নাও। শ্যামা, এত সুন্দর সংসার পেয়েছো, এত সুন্দর স্বামী পেয়েছো, সত্যি সবাই তোমাকে কত ভালোবাসে। ইউ আর সো লাকি শ্যামা। দেখো, এই সংসারটা শুধু তোমার আর কারণ না, আর তোমাকে ছাপিয়ে যাওয়া আমার কেন, কারোর পক্ষেই সম্ভব না। হ্যাঁ, আমরা সবাই জানি যে তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি একটু চালাকও আছো। মানে তোমার নাতি নাতনি কি শ্যামা, তাই তো? তোমার আর নিখিল বাবুর সন্তান এবার এ বাড়িতে আসবে তো? এইসব কথা কি বলছে মাম? আর হঠাৎ বাচ্চার কথাই বা বলছে কেন? তবে কি চিঠিগুলো মাম পেয়েছে? না না, মাম পেলে ও তো আমাকে বলতো, কিন্তু মাম যদি চলে যায় তাহলে যে অনেক বড় অন্যায় হবে। না না, এটা হতে দেওয়া যাবে না। যেভাবে হোক ছোট কর্তার সঙ্গে আমার কথা বলা দরকার, আবার অশান্তি নেমে আসবে। যদি মাম এখান থেকে চলে যাওয়ার পর একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে না পারে, তাহলে তাহলে তার দায় বর্তাবে আমাদের এই পরিবার। আর এটাও তো সত্যি, মাম এখান থেকে চলে গেলে ও যে ভালো থাকবে না। না না কৃষ্ণ, আমার জন্য মাম কষ্ট ভোগ করবে, এটা এটা আমি হতে দিতে পারি না। ওকে ওকে আটকাতেই হবে, যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। মামের সঙ্গে ডিভোর্সের কথা বলছিলে তুমি। হ্যাঁ, ভালো, এবার ফর্মালি ব্যাপারটা মিটিয়েই নি। কিন্তু এটা করাটা ঠিক হচ্ছে না ছোট কর্তা। ওহো শ্যামা, তুমি আবার ওই একই কথা বলতে শুরু করলে। কি করবো বলো? এই একই অন্যায় যদি এইভাবে বারবার হতে থাকে, তাহলে একই কথা তো আমাকেও বারবারই বলতে হবে। শ্যামা প্লিজ, তুমি কি আবার আমাকে শাসন করতে শুরু করলে? না ছোট কর্তা, আমি তোমাকে শাসন করতে আসি, আমি তোমাকে বোঝাতে এসেছি, এটা বলতে এসেছি যে মাম যে সিদ্ধান্ত নিয়েছে তার ফল না তো মামের জন্য না এই পরিবারের জন্য ভালো হবে। একটু ভেবে দেখো, এই মুহূর্তে মামকে দূরে ঠেলে দেওয়া মানে ওর সঙ্গে, দেখো সে যে সিদ্ধান্তেই আমরা আসি না কেন, সেই সিদ্ধান্তটা আরো ভেবে চিন্তে আমাদের নেওয়া উচিত। শ্যামা, মাম তো নিজেই যাই বলুক না কেন, ওর কথা শুনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ও তোমাকে খুব ভালোবাসে ছোট কর্তা। ওর হয়তো এটা মনে হচ্ছে যে আমার কাছে ও কোথাও হয়তো হেরে যাচ্ছে, আমার সেই পুরনো জায়গাটা আমি আবার নতুন করে জয় করে নিচ্ছি, আর মাম ধীরে ধীরে আবার একা হয়ে যাচ্ছে। বাবা, আমার স্বামীর কথা, আমার সন্তানের কথা,
আমার সংসারের কথা সব ভেসে গেল গো, সব ভেসে গেল। সে কথা মনে করে করে দু চোখ বেয়ে জল পড়ে গো। বুড়িমা বলছি প্লিজ কাঁদবেন না, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি এখানে থাকুন না, খান ধান, কোনো অসুবিধা নেই। এই শোনো শোনো, এই প্যাকেটটাতে হ্যাঁ হ্যাঁ বুড়িমা এ নিন আপনার জন্য শাড়ি। তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন শ্যামা? আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা যদি সবকিছু জাস্টিফাইড হয়, আমিও পুরোপুরি জাস্টিফাইড। ভালোবাসার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। ছোট তো তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমার কথাটা তুমি বুঝতেই চাইছো। আমি একটা অনুরোধ করছি, প্লিজ সেটা রাখো। কি সেটা আগে শুনি। মামের সঙ্গে একবার কথা বলবে? দেখো, ডিভোর্স করে চলে যাওয়ার আগে মামের জীবনটাও তো আমাদের গুছিয়ে দেওয়া দরকার, তাই না বলো? না 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 না, আমরা যে পরিস্থিতিতে আছি এখন গৌরী দাসীকে আমরা টাকা পয়সার কথা কিছু বলতে পারবো না। কোনোদিনই বলতে পারবো না মা। আমাদের সারা জীবনে এইভাবে চুপচাপ থাকতে হবে। তার থেকে আমি যে প্ল্যানটা করছি সেটাই করব। প্ল্যান? ইয়েস। কি প্ল্যান করছিস তুই রাধা? আবার কি প্ল্যান? মা দেখো, এইভাবে গরিব হয়ে আর থাকতে পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। আমি এখন একটা বিষয় ক্লিয়ার করে ভেবে ফেলেছি। একটা কোটিপতির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলবো। তোমার মামের সঙ্গে সম্পর্ক ছিল যে এটা সহজভাবে মানতে পারবে, মামকে সুখী করতে পারবে। দেখো, মাম যদি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তারপরে বাড়ি থেকে যায়, তাহলে সেই যাওয়াটা তো অনেক বেশি আনন্দের হবে না? না হলে মা মনের মধ্যে ক্ষোভ, দুঃখ, কষ্ট নিয়ে এ বাড়ি থেকে যাবে, আর সেটা আমার একদম ভালো লাগবে না। আর সেটা তো এই পরিবারের জন্য অমঙ্গল, বলো? তুমি একবার মামের বাবা মার সঙ্গে কথা বলে দেখো না। আমরা যদি কোনো ভালো ছেলে দেখে মামের বিয়ে দিই, তাহলে সেটা ভালো হয় না, বলো? লোকের ছেলে তুই ঠিক ছুটিয়ে ফেলতে পারবি, ঠিক। আরে আরে আদিকে তো সেরকমই একটা জোগাড় করা হয়েছিল, কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে। এরপর একটা ছেলেকে ফাঁসিয়ে নিতে হবে, এবং তাকে যেই তুই বিয়ে করবি, তোর আমার ফিউচার সেট রাধা। এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, যতদিন না এই গোটা প্ল্যানিংটা আমরা এক্সিকিউট করতে পারি, আর কোনো কথা হবে না। এইখানে এই ছাদের তলাতেই আমাদের মুখ বুজে পড়ে থাকতে হবে, ঠিক? কেন তোমাকে এত ভালোবাসে সবাই? কেন তোমার উপর এতটা ডিপেন্ড করে? শুধুমাত্র আমার কষ্ট হবে ভেবে তুমি আমার বিয়ের ব্যবস্থা করলে, ভালো পাত্র খুঁজবে সেটাও ঠিক করলে। সত্যি তো শ্যামা, পাত্র খুঁজতে গেলে তোমার ঘটক লাগবে না? মাম, তুমি এভাবে কেন বলছো? আমরা তো তোমার ভালোর জন্যই। শ্যামা, আমি জানি তুমি যা করো সবার ভালোর জন্যই করো, কিন্তু তারপরেও আমার কোথাও একটা অবাক লাগছে, জানো তো? এটা ভেবে আমার বিয়ের ব্যবস্থা করছো, এদিকে আমার কাছে একবার জিজ্ঞাসাও করলে না। এসো গো বাবারা, এসো এসো এসো, সাবধানে এসো গো বাবারা। ওরা নাকি আমাকে দেবে সিকিউরিটি। আরে তোরা তোদের নিজেদের সিকিউরিটি নিয়ে ভাব আগে। এই পুজোতে শ্যামা আর নিখিলের আমি কি অবস্থা করি শুধু দেখতে থাক। সিকিউরিটি? না না শ্যামা, আমি তোমায় ভুল বুঝবো কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তখন আমি বলবো যে আমার ঠিক কেমন ছেলে পছন্দ।
ঠিক সেই রকম ছেলেই কিন্তু খুঁজে এনে দিতে হবে। শ্যামা, আমার কিন্তু নিখিল বাবুর মতো ছেলে পছন্দ। চাইলে তুমি নিখিল বাবুর ফটো আমাকে দেখাতে পারো, নাকি নিখিল বাবুকেই আমাকে দিয়ে দেবে শ্যামা?